নমস্কার, শুরু করলাম আবার একটা নতুন দিন। আজ 14ই আগস্ট 2026। সকালের ব্রেকফাস্ট শেষ করতে না করতেই বাড়িতে আসলেন আমাদের বহু কাঙ্ক্ষিত একজন মানুষ। স্যামসাং কোম্পানি থেকে এসছেন আমাদের নতুন টিভিটাকে সেট করে দিয়ে যাওয়ার জন্য। টিভিটা তো চলে এসছে গতকালই, তো গতকাল না তার আগের দিন টিভিটা এসছে 12 তারিখ। গতকাল 13 তারিখ ছিল, গতকাল কিছু করা হয়নি। আজকে উনি এসছেন সকালবেলা টিভিটাকে কনফিগার করে দিয়ে যাওয়ার জন্য। তো আমরা দুজনেই খুব উৎসুক টিভিটা কিভাবে চলে না চলে। তো যাই হোক, টিভিটা উনি সেট করে দিলেন, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের একটা ডেমোও দিয়ে দিলেন। এটা খুবই ভালো ব্যাপার যে আমরা টিভিটা তো আগের থেকে নিজেরাই খুলিনি, কারণ খোলাটা নিয়মও নয়। উনি এসে টিভিটা খুললেন এবং আমাদের দেখিয়ে দিলেন যে টিভিটা ইনট্যাক্ট আমাদের কাছে ডেলিভার্ড হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি টিভিটা পুরো সেট করে একটা ডেমোও দিয়ে গেলেন। যাই হোক, আজ থেকে টিভিটা আমাদের বাড়িতে চলবে। আমাদের বাড়ির একটা নতুন সদস্য হিসেবে আমাদের সুখ দুঃখের সঙ্গী হবে এই যন্ত্রটি। সকালবেলাটা তো এইভাবেই কাটলো। তারপরে এইসব শেষ করে চলে গেলাম ঠাকুর ঘরে, কারণ পুজোর ব্যাপারটা শেষ করতে হবে। আর যেহেতু একটা কাজের দিন, অফিসের কাজের তাড়াও ছিল। আজকে যদিও অফিসের কাজ শুরু করতে করতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, কারণ আমার খুব ইচ্ছে ছিল টিভিটা ডেমোটা একবার দেখে নেওয়া, কারণ একটা নতুন জিনিস, সেটা কিভাবে অপারেট করতে হবে সেটা তো দেখতেই হয়। তো সেই জন্য আমিও স্নানের আগে, মানে যতক্ষণ ভদ্রলোক ছিলেন আমি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কীভাবে টিভিটাকে অপারেট করতে হবে। অপারেট করাটা খুবই সোজা, এমন কিছু হাতে ঘোড়া নেই এটার মধ্যে। তবুও নতুন জিনিস, সেই ছোটোবেলা থেকেই তো নতুন জিনিসের প্রতি একটা উৎসুক থাকি। তো চলে এলাম ঠাকুর ঘরে। আজকে ঠাকুরকে যথাবিধ পুজো করলাম। আজকে বাগানে, আমাদের ছাদ বাগানে ফুলের পরিমাণটা খুবই কম ছিল, সেজন্য আজকে আমি আর মহাদেবকে ফুল দিতে পারিনি। বিকেলবেলা কাজকর্ম শেষ করে একটু বেরোলাম, কারণ যেহেতু কালকে 15ই আগস্ট, একটা পুরোদস্ত ছুটির দিন সারা ভারতবর্ষের জন্য। তো সেই জন্য আজকে কাজের চাপটাও একটু কম ছিল। আমি 6:30 নাগাদ বাড়ির থেকে বেরিয়ে গেলাম। সঙ্গে বেশ কিছু কাজ নিয়ে রাসবিহারী মোড়ে গিয়ে মাকে একবার প্রণাম করলাম। আজ শুক্রবার, সেই জন্য মন্দিরে খুব একটা ভিড় নেই। সাধারণত শনিবার বা অমাবস্যা থাকলে পরে এই মন্দিরে বেশ ভিড় হয়। আজকে খুব একটা ভিড় ছিল না, খুব নির্বিঘ্নেই মাকে প্রণাম করলাম। মাকে প্রণাম করে এবার যাব প্রিন্সেপ ঘাট। চলুন আপনারা। আর রাস্তায় যেতেই ইলেকট্রনিক হোর্ডিংটা চোখে পড়লো। একসময় যে ক্লাব আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিশ্বজননীর পর্যায়ে নিয়ে গেছিলেন, তারাই আজ তাকে দূরে ছুঁড়ে ফেলে বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়ে আবার মাতামাতি আরম্ভ করেছেন। সে যাই হোক, ভারতবর্ষের বর্তমান রাজনৈতিক ব্যক্তিত্বদের যে চরিত্র, সেটা তো সহজেই অনুমেয়। সেটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, বিতর্কে না জড়ানোই ভালো। চলুন, দেখতে দেখতে চলে এসছে প্রিন্সেপ ঘাট। 1841 সালে এই ঘাটটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1843 সালে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এই ঘাটটির নকশা তৈরি করেছিলেন প্রখ্যাত স্থপতি, অর্থাৎ তখনকার দিনের প্রখ্যাত স্থপতি ডব্লিউ ফিটজেরাল্ড। আর এটি জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত হয়েছিল। জেমস প্রিন্সেপ ছিলেন একজন প্রখ্যাত অ্যাংলো ইন্ডিয়ান ভাষাতত্ত্ববিদ তথা গবেষক, যিনি বলা হয় যে ব্রাহ্মী আর খরষ্টি ভাষার পাঠোদ্ধার করেছিলেন। অর্থাৎ এই মহান ব্যক্তিত্বটির উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত এই ঘাটটি অসাধারণ একটি স্থাপত্য, এই বিষয়ে কোনো তো সন্দেহই নেই। কলকাতায় যতগুলি প্রখ্যাত ঔপনিবেশিক স্থাপত্য আছে, প্রিন্সেপ ঘাট তাদের মধ্যে অন্যতম। 2001 সালে এই ঘাটটি সংস্কার কাজ শেষ হয় এবং তারপর এটিকে সুন্দরভাবে এখনও পর্যন্ত মেনটেন করা হচ্ছে। এটি কলকাতার অন্যতম একটি আইকনিক ঔপনিবেশিক স্থাপত্য। বহু সিনেমার পটভূমিতে সেই সাদা কালো থেকে একেবারে রঙিন এই ঘাটটির উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যায়। আজকাল সন্ধেবেলা আগে এই ঘাটটা খোলা থাকতো, অর্থাৎ ভেতরে গিয়ে বসা যেত, কিন্তু রিসেন্টলি এটিকে বন্ধ রাখা হয়, কারণ লোকজন বহুল পরিমাণে এটাকে নোংরা করা আরম্ভ করেছিল। যেরকম হয় আর কি, আমাদের ভারতীয়দের যা রুচি বা কালচার বা অভ্যেস যাই বলুন না কেন, এই ঘাটটিকে পেরিয়ে গেলে, একটু পায়ে হেঁটে গেলেই 2 মিনিটের মতো হাঁটলে পরেই পড়বে চক্ররেলের প্রিন্সেপ ঘাট স্টেশন। আর রেলপথটি পেরোলেই আপনার সামনে অবারিত গঙ্গা,
ওপাশে আলো ঝলমলে হাওড়া। চলুন একবার দেখে আসি। আর এই রেল লাইনের দুপাশ ঘিরে একটা বাগান তৈরি করা হয়েছে। যদি একটু দিনের বেলা আসতাম তাহলে আরও ভালোভাবে আপনাদের দেখানো যেত। ইচ্ছে আছে একদিন দিনের বেলা আসবো, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে আসবো। বিশেষ করে শীতের দিনটাতে কিন্তু এই জায়গাটাতে বিকেলবেলা অনেকেই বেড়াতে আসেন, আমরাও ছোটোবেলায় এসেছি। এখন আর এদিকে আসা হয় না। আমিও বোধহয় তিন্নিকে নিয়ে খুব ছোট থাকতে একবার এখানে এসেছিলাম, কিন্তু তারপরে আর আসিনি। অনেক বছর বাদে আজকে এলাম। আর এই দেখুন, ওই দূরের হাওড়া শহরকে দেখা যাচ্ছে, আর এপাশে দীর্ঘ দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু, দুই শহরকে একেবারে হাতে হাত ধরিয়ে রেখেছে। নদীর বুকে এই সময় অনেকেই বোটে চেপে এদিক ওদিক ঘোরাঘুরি করেন। সেরকমই একটি নৌকো যাচ্ছিল, দেখতে বেশ মন্দ লাগছিল না। একদিন আমারও ইচ্ছে আছে যে এইরকম কোনো একটা ঘাট থেকেই নৌকো করে কিছু দূর বেরিয়ে আসা। দেখা যাক কবে সেটা সম্ভব হয়। আর এই যে দেখুন, এখানে এই ঘাটের মধ্যে এখনও বহু মানুষ বসে আছেন, আর এই পার থেকে ওপার অবধি যে দৃশ্যপটটা সেটা কিন্তু অসাধারণ। অন্ধকার হয়ে এসছে, তাই এখানে আর বেশিক্ষণ থাকলাম না। এবার একটু আলোর জগতে ফেলা যাক। মানে কিছুদিন আগে তো আমি আপনাদের দেখিয়েছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বা রবীন্দ্র সদন, নন্দন চত্বরকে কীভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। আজকে আমরা অফিস পাড়ার কিছু উল্লেখযোগ্য বিল্ডিং ঘুরে দেখব। বিশেষ করে রাজভবন কিংবা হাইকোর্ট, এইসব জায়গাগুলোতেও শুনলাম খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। চলুন যাওয়া যাক। আর যেতে যেতে তো এটা রাস্তাতেই পড়লো, দূরপাল্লার যে বাসগুলো এখান থেকে ছাড়ে, এই জায়গাটাতে আসলে পরেই আমার মনে হয় যে কোনো একটা বাসে উঠে অনেক দূর পর্যন্ত চলে যাই। এই দেখুন, বাবুঘাটটাও কি সুন্দর সাজানো আলো দিয়ে। অবশ্য বাবুঘাটটা এখন সবসময় এরকম আলো দিয়ে সাজানো থাকে। পুরসভার পক্ষ থেকেই আলোকসজ্জাটা করা হয়েছে। দেখতে দেখতে আমরা চলে এসেছি হাইকোর্টের কাছাকাছি। চলুন দেখা যাক ওখানে কি আছে। আমাকে তো আমার এক বন্ধু বললো খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে হাইকোর্টের চত্বরটা। বাহ, দূর থেকে এই গেটটা দেখেই মনটা ভরে গেল। হাইকোর্টের আদলেই গেটটা তৈরি করা হয়েছে। শহীদ ক্ষুদিরামের মূর্তির ঠিক পেছনেই এই গেটটা করা হয়েছে। অর্থাৎ শহীদ ক্ষুদিরামের মূর্তির পেছন দিক দিয়ে যে রাস্তাটা, যেটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের উল্টো দিকে, সেইখান দিয়ে যদি আপনি ঢোকেন তাহলে এই গেটটা দেখতে পাবেন। আর ভেতরে হাইকোর্টটাকে দেখে তো আমি একেবারে থ হয়ে গেছি। আমি কোনোদিনও এই চত্বরটাকে এইভাবে সেজে উঠতে দেখিনি। সত্যিই অসাধারণ। ওপরে একটা লোগো তৈরি করা হয়েছে, যেটা স্বাধীনতার ৮০তম বর্ষকে এখানে গোল করে ঘোরানো হচ্ছে একটা এমব্লেমকে। আর তলায় আমাদের সেই অশোক স্তম্ভের চক্র, সেটাও ঘুরছে। একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে পুরো হাইকোর্ট চত্বরটিকে ঘিরে। যদি বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে, তাদের নিয়ে যদি আসেন, তারা কিন্তু দেখে প্রচণ্ড আনন্দ পাবে। ভীষণই সুন্দরভাবে হাইকোর্ট চত্বরটিকে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু ঘোরাঘুরির কোনো বাধা নিষেধ নেই। অর্থাৎ আগামীকাল তো ছুটির দিন, আগামীকাল আপনি বাড়ির বাচ্চাদের নিয়ে কিন্তু এটা দেখাতে আসতেই পারেন। এছাড়াও যদি ডালহাউসি চত্বরটা একটু তাদেরকে পায়ে হেঁটে ঘোরান, তাহলেও কিন্তু তারা আনন্দ পাবে। এখানকার সমস্ত বড় বড় বিল্ডিংগুলোকে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। আমি তো শুধু হাইকোর্ট আর রাজভবন চত্বরটাই দেখলাম, কিন্তু আমার হাতে খুব একটা সময় ছিল না বলে কিন্তু অন্যান্য যে ভবনগুলো আছে, যেমন ধরুন রিজার্ভ ব্যাঙ্ক বা জিপিও বা হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকের যে অফিসটা, সেটাও কিন্তু আলো দিয়ে সাজানো হয়েছে। সুতরাং আপনি যদি রাইটার্স জিপিও বা ওই রাস্তাটা, যেই রাস্তাটা রাইটার্স বিল্ডিংয়ের সামনে দিয়ে চলে আসছে, সেই রাস্তাটা দিয়ে যদি হাঁটেন, আপনার কিন্তু মন্দ লাগবে না। আর এটাই হচ্ছে আমাদের বিধানসভা ভবন। বিধানসভা ভবনকেও সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। তবে এটা তো একটা রেস্ট্রিক্টেড এরিয়ার ভেতরে যাওয়ার কোনো উপায় নেই, সেই জন্য বাইরে থেকে একটা ঝাঁকি দর্শন করতে হলো। এবার চলুন রাজভবনের দিকটাতে একটু যাওয়া যাক। রাজভবনের দিকটাতে যাওয়ার জন্য তো একটুখানি ঘুরে যেতে হয়, সুতরাং চলুন গুটি গুটি পায়ে রাজভবনের দিকে এগিয়ে যাই। রাজভবনের তো অনেকগুলি গেট, তবে আমার ইচ্ছে আছে মূল গেটটা দিয়ে, অর্থাৎ রাজভবনের সামনের দিকের অংশটা দিয়ে আপনাদেরকে একবার দেখানো। এটা হচ্ছে পাশের একটা গেট। এখান দিয়ে বিশেষ কিছু তো দৃশ্যমান হচ্ছে না, শুধু দেখা যাচ্ছে ভেতরটা আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পরপর থামগুলো ছাড়া আর বাকি কিছুই চোখে পড়ছে না। আর ওই দূরে একেবারে আলো ঝলমল রাজভবনের মূল বিল্ডিংটা বা মূল বাড়িটা। চলে এসেছি আমি মেইন গেটটার সামনে।
চলুন এবার রাজভবনটা কেমন লাগছে সেটা একবার দেখে নিন। আর উল্টো দিকেই দেখা যাচ্ছে গ্রেট ইস্টার্ন, এটিকেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। স্বাধীনতার 80 বছর যে এটা, সেটা কিন্তু বারবার আমাদের মনে একেবারে ধাক্কা মেরে যাচ্ছে যে আমরা স্বাধীন হয়েছি, 80 বছর হয়ে গেল। আমাদের প্রত্যেকটা ভারতীয় নাগরিকের কাছে এই ধরনের একটা আলো ঝলমল ভবিষ্যৎ আমাদেরকে কিন্তু পৌঁছে দিতে হবে। এই আলোকসজ্জা কিন্তু সেই বার্তাই বহন করে আনছে। আর এই হচ্ছে রাজভবনের প্রধান অলিন্দ বা মেন এন্ট্রান্স। এখানটা দেখুন খুব সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। সদর দরজাটা খোলা ছিল না, বন্ধই ছিল। আমি গ্রিলের ফাঁক দিয়ে ছবিটা তুললাম, কেউ কোনো মানা করছে না। এখানে প্রচুর মানুষজন আসছেন, তারা ছবি তুলছেন। এখানে যারা সিকিউরিটি গার্ড আছেন তারাও কিছু বলছেন না। এবারে চলে যাব রেড রোডে, কারণ সেখানেই স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হবে কালকে সকালবেলা। তো সেখানে সেই অনুষ্ঠানটা দেখানোর তো কোনো কি বলবো প্রবেশাধিকার আমার নেই, তাই আপনাদের ঝোলের স্বাদ অম্বলেই মেটানোর আপ্রাণ চেষ্টা করে চলেছি। চলুন এবার যাওয়া যাক রেড রোড, দেখি সেখানকার প্রস্তুতিটা কীরকম। আমার মনে একটা সন্দেহ ছিল যে রেড রোড আজকে খোলা থাকবে কিনা, কিন্তু না, রেড রোড আমি কিন্তু খোলাই পেয়েছিলাম। আর ওই দূরে দেখুন আকাশবাণী ভবনেও বেশ একটা সুন্দর আলোকসজ্জা করা হয়েছে বাড়িটির স্থাপত্যের সঙ্গে তাল মিলিয়ে। আর এই দেখুন রেড রোড, এখানে প্রচুর অস্থায়ী ছাউনি করা হয়েছে, অর্থাৎ যেসব ডেলিগেটসরা এখানে আসবেন তাদের যেন কোনো অসুবিধে না হয়। যেসব সাধারণ মানুষরাও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শোভাযাত্রা বা এখানকার যে কুচকাওয়াজটা হবে সেটা দেখার সুযোগ পাবেন, তাদেরও যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য প্রচুর অস্থায়ী ছাউনি করা হয়েছে পুরো চত্বরটিকে ঘিরে। আর পুলিশি তৎপরতাও কিন্তু আজকে রাত থেকেই বেশ চোখে পড়ার মতো। আগে 14ই আগস্ট অনেকবার, আমি তো আগে আমার অফিস ছিল আগে ডালহাউসি স্টিফেন হাউসে, সেখান থেকে যখন 14ই আগস্ট রাত্রে যেতাম এই ধরনের সাজসজ্জা কিন্তু কোনো দিনও দেখিনি। শুরু হলো আমাদের রেড রোডের সাজসজ্জা, চলুন দেখা যাক। এখন আমরা যাচ্ছি রেড রোডের ওপর দিয়ে। এখানেই কালকে স্বাধীনতা দিবসের প্রধান অনুষ্ঠানটা হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী এখান থেকেই ফ্ল্যাগ হোয়েস্টিং করবেন। তো চলুন আপনাদেরও দেখাচ্ছি। পুরো জায়গাটিকে একটা নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। আর দর্শকদের আসনগুলো রীতিমতো তৈরি তারা দর্শকদের অভ্যর্থনা জানানোর জন্য। এইটা হচ্ছে অনুষ্ঠানের মূল মঞ্চ। পেছনে একটা বিশাল এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। কাল সকালে যদি বৃষ্টি না নামে, অর্থাৎ একটা রোদ ঝলমলে সকাল যদি হয়, তাহলে এখানকার মানুষজন অর্থাৎ এই অনুষ্ঠানটা যারা দেখতে আসবেন তারা যে ব্যাপারটা রীতিমতো উপভোগ করবেন সে ব্যাপারে কোনোই সন্দেহ নেই। যাই হোক, টিভির পর্দায় তো আপনারা দেখতেই পাবেন। আজ একেবারে চাক্ষুষ দেখে নিন স্বাধীনতা দিবসের প্রস্তুতি পর্ব। ভীষণই সুন্দর লাগছিল এই জায়গাটাতে আসতে। আমার মনে হয় রাজধানী দিল্লির পর কলকাতাই একমাত্র শহর যেখানে রাস্তার ওপর এই ধরনের অনুষ্ঠানগুলি হয়ে থাকে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। চলে যাচ্ছি রেড রোড ছাড়িয়ে। আশা রাখছি আপনারা সবাই টিভির পর্দায় কালকে নজর রাখবেন এখানকার এই চিত্তাকর্ষক অনুষ্ঠানটি দেখার জন্য। আজকে আমার শেষ ডেস্টিনেশন ছিল গড়ের মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার ওপারে অর্থাৎ চৌরঙ্গির ওপর দাঁড়িয়ে থাকা এই বিল্ডিং দুটি। একটি তো কলকাতার সর্বোচ্চ বহুতল এবং অপরটি অবশ্যই টাটা সেন্টার। 42 তলা এই দীর্ঘ এই বাড়িটিও কিন্তু ত্রিরঞ্জিত করা হয়েছে, অর্থাৎ ট্রাই কালার্সে একেবারে মুড়ে দেওয়া হয়েছে। এটি যদিও প্রতি বছরই এনারা করে থাকেন, তবুও আজকের গুরুত্বটাই আলাদা। আগামীকাল আমাদের 80তম স্বাধীনতা দিবস। এই দেখুন কত সুন্দর লাগছে, এটা সত্যিই দেখার মতো। এবার স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার প্রাণকেন্দ্রে যে ধরনের আলোকসজ্জা করা হয়েছে সেটা কিন্তু সত্যিই অভাবনীয়। আর এই যে টাটা সেন্টার, আগে দেখুন টাটা সেন্টারই এই শহরের সবচেয়ে লম্বা বাড়ি ছিল, তার পাশেই এই 42 তলা বাড়িটিকে যে কি অদ্ভুত লাগছে সে আর কি বলবো। সমস্ত গাছগাছালির ফাঁক দিয়ে এই বাড়িটির দিকেই বারবার চোখ আটকে যাচ্ছিল। চলুন এবার ফেরার পালা।
আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুত্বের হাতটি আমার দিকে বাড়িয়ে দেবেন। স্বাধীনতা দিবস আপনাদের সবার খুব খুব ভালো কাটুক। আজ চললাম।